ধরুন আম, এমন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো যেখানে অত্যন্ত পরিচিত একদম কাছের কোনো মানুষ হঠাৎ আপনার দিকে একেবারে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, কে এই মানুষটি? আমি তো একে চিনি না। ওহ, এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার। তাই না? ব্যাপারটা কতটা ভয়ানক হতে পারে ভাবুন। একটা মানুষের পুরো পরিচয়, তার ওই যে গভীরতম আবেগ বা তার অস্তিত্ব, সেটা যেন এক মুহূর্তেই মুছে গেল। একদম তাই। এই পরিস্থিতিটা একেবারে অস্তিত্বের সংকটে ফেলে দেওয়ার মতো। আমরা সাধারণত বিশ্বাস করি যে আমাদের সম্পর্কগুলো বা পরিচিতিগুলো খুব শক্ত একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ঠিক। কিন্তু এই ভিত্তিটা যে আসলে কতটা ঠুনকো হতে পারে আর শুধুমাত্র একটুখানি স্মৃতির ওপর কতটা নির্ভরশীল, সেটা আমরা প্রায়শই ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার পরিণতি যে কতটা মর্মান্তিক হতে পারে, সেটাই কিন্তু আমাদের আজকের এই গভীর আলোচনার মূল বিষয়। তো আজকের এই আয়োজনে আমরা আমাদের সামনে থাকা দারুণ কিছু তথ্যের ওপর ভিত্তি করে মহাকবি কালিদাসের অমর সৃষ্টি ওই অভিজ্ঞান শকুন্তলমের একেবারে গভীরে প্রবেশ করব। দারুণ একটা বিষয়ে বেছে নেওয়া হয়েছে আজই। হ্যাঁ, তো আমাদের আজকের লক্ষ্য বা মিশন হল এই চমৎকার নাটকটির যে বর্ণনামূলক রূপরেখা বা ওই যাকে বলে ন্যারেটিভ আর্ক, সেটা তুলে ধরা। বিশেষ করে শান্ত স্নিগ্ধ তপবন থেকে শুরু করে রাজপ্রাসাদের যে জটিল দ্বন্দ্ব, এই যে চরম নাটকীয় পরিবর্তনগুলো, এর ওপরই আমরা জালো ফেলব। এই রূপান্তরটাই তো নাটকের আসল প্রাণ। একদম। এই মহাকাব্যিক গল্পকে কিভাবে কালিদাস একটা আবেগপূর্ণ রোম্যান্টিক আর পরিশীলিত নাটকে রূপ দিয়েছেন, তা সত্যিই বিস্ময়কর। তো বেশ, ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। কিভাবে এই স্মৃতি, প্রেম আর সমাজ কাঠামো এই নাটকের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে, সেটা নিয়ে শুরু করা যাক। তো শুরুতেই বলে রাখা ভালো যে কালিদাসের এই সৃষ্টি মূলত সংস্কৃত সাহিত্যের একটা মাস্টারপিস। এটা কিন্তু মহাভারতের আদি পর্বের একটা তুলনামূলক সাধারণ গল্প থেকে অনুপ্রাণিত। আচ্ছা, মূল গল্পটা একটু সাদামাটা ছিল? হ্যাঁ, ঠিক। কিন্তু কালিদাস সেই সাদামাটা গল্পটাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। তিনি এর মধ্যে প্রেম, তারপর ধরুন কর্তব্য, অভিশাপ আর পুনর্মিলনের এক অপূর্ব সুতো বুনেছেন। বাহ, চমৎকার। আর ওই যে অভিজ্ঞান শব্দটা, এর অর্থই হল পরিচয়ের স্মারক বা চিহ্ন, যা এই ক্ষেত্রে একটা আংটি। এই আংটিটাই তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা ধর্ম, নিয়তি আর মানুষের মানসিক দ্বন্দ্বের এক অসাধারণ মেলবন্ধন। একদম ঠিক বলেছেন। চলুন তাহলে গল্পের একেবারে শুরুর দিকের পরিবেশটা একটু কল্পনা করার চেষ্টা করি। সময়টা গ্রীষ্মকাল। হস্তিনাপুরের প্রতাপশালী রাজা দুষ্মন্ত শিকারের পোশাকে তার রথীর সাথে মিলে একটা হরিণের পেছনে ছুটছেন। একদম একটা অ্যাকশন প্যাকড দৃশ্য। হ্যাঁ, আর ঠিক সেই মুহূর্তে একজন তপস্বী তাকে থামিয়ে জানান যে এটা মহর্ষি কণ্বের আশ্রমের হরিণ, একে কোনোভাবেই হত্যা করা উচিত নয়। আর রাজা কিন্তু সাথে সাথে সম্মান দেখিয়ে থেমে যান এবং আশ্রমে প্রবেশ করেন। এই জায়গাটাই খুব ইন্টারেস্টিং। আমার তো মনে হয় দুষ্মন্তের এই শিকার ছেড়ে আশ্রমে প্রবেশ করার বিষয়টা যেন একজন চরম ব্যস্ত কর্পোরেট বসের হঠাৎ করে কোনো শান্ত পাহাড়ি রিট্রিটে বা ইকো রিসোর্টে প্রকৃতির প্রেমে পড়ার মতো। হ্যাঁ, দারুণ একটা উপমা দিয়েছেন তো। এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো এই তপবন আসলে পবিত্রতা আর প্রকৃতির সাথে মানুষের সুগভীর ঐক্যের প্রতীক। রাজা দুষ্মন্ত যখন আশ্রমে ঢোকেন, তখন তিনি তার রাজকীয় অহংকার, মুকুট বা ওই যে বাইরের পরিচয় সব একেবারে বাইরে রেখে আসেন। সেখানে তিনি দেখতে পান শকুন্তলা এবং তার দুই সখী অনুসূয়া ও প্রিয়ংবদাকে, যারা পরম যত্নে গাছে জল দিচ্ছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক। আর শকুন্তলার জন্মবৃত্তান্তও কিন্তু খুব কৌতূহল উদ্দীপক। সে হল স্বর্গের অপ্সরা মেনকা এবং বিশ্বামিত্রের কন্যা, যাকে মহর্ষি কণ্ব নিজের মেয়ের মতো বড় করেছেন। আচ্ছা, তার সে আসলে ক্ষত্রিয় বংশীয়। একদম। আর এই জন্যই তৎকালীন সামাজিক নিয়মে সে রাজার উপযুক্ত সঙ্গিনী। রাজার রাজকীয় কর্তব্যের সাথে তার এই ব্যক্তিগত আবেগের যে একটা বৈপরীত্য, তা এই আশ্রমের পরিবেশেই প্রথম ধরা পড়ে। আর এখানেই তো গল্পের আসল মজাটা শুরু হয়। রাজা দুষ্মন্ত তো শকুন্তলাকে দেখেই একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছেন। রাজকীয় কাজকর্ম সব শিখে উঠেছে। তা তো বটেই। তিনি তার সেনাপতিকে সামরিক বিষয়ে নির্দেশ দিচ্ছেন ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে ওই তপবনের ভেতরে। আর এই সময়ে রাজার সঙ্গী বা বিদূষকের আগমন ঘটে। বিদূষক চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে।
হ্যাঁ, বিদূষক হল অনেকটা রাজার ভাঁড় বা অন্তরঙ্গ বন্ধু, যে এই মানসিক টানাপোড়েনের মধ্যে চমৎকার হাস্যরসের যোগান দেয়। দুষ্মন্ত যখন নিজের প্রেমের কথা স্বীকার করেন, তখন বোঝা যায় যে এই প্রেম কোনো সাময়িক মোহ নয়, মানে এটা খুব গভীর এক অনুভূতি। ঠিক, বিদূষকের চরিত্রটা সংস্কৃত নাটকের একটা সাধারণ বৈশিষ্ট্য হলেও এখানে সে রাজার ভেতরের যে অস্থিরতা সেটা তুলে ধরতে দারুণ সাহায্য করে। একদিকে রাজার ওপর বিশাল এক সাম্রাজ্যের দায়িত্ব, আর অন্যদিকে তার ব্যক্তিগত প্রেম। একটা বিশাল কনফ্লিক্ট। একদম। তপবনের শান্ত স্নিগ্ধ পরিবেশ রাজাকে তার রাজকীয় কঠোরতা থেকে বের করে এনে এক সাধারণ প্রেমিকের স্তরে নামিয়ে আনে। এই তপবনের প্রকৃতি কেবল একটা পটভূমি নয়, এটা শকুন্তলার একটা অবিচ্ছেদ্য অংশ। গাছপালা, পশু পাখি, এরা সবাই শকুন্তলার বন্ধু, মানে একেবারে তার আত্মার আত্মীয়। ঠিক তাই। তো এই গভীর প্রেমের পরিণতি হিসেবেই দুষ্মন্ত এবং শকুন্তলার মধ্যে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। তাদের বিয়েটা কিন্তু হয়েছিল গান্ধর্ব মতে। হ্যাঁ, যেখানে কোনো সামাজিক আনুষ্ঠানিকতা থাকে না। ঠিক, মানে কোনো পুরোহিত বা সমাজের কোনো সাক্ষী থাকে না। কেবল দুজন প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতিতেই এই বিয়ে হয়। রাজা তাকে একটা স্মারক বা আংটি পরিয়ে দেন, আর কথা দেন যে খুব শিগগিরই তাকে সম্মানের সাথে রাজপ্রাসাদে নিয়ে যাবেন। আর এই আংটিটাই তো পরে সবচেয়ে বড় ভূমিকা নেয়। হ্যাঁ, তো রাজা ফিরে যাওয়ার পর শকুন্তলা তার প্রেমিক দুষ্মন্তের চিন্তায় এতই মগ্ন থাকে যে আশ্রমে আসা অত্যন্ত রাগী ঋষি দুর্বাসাকে সে সঠিকভাবে অভ্যর্থনা জানাতে ভুলে যায়। আর যায় কোথায়? দুর্বাসা তো প্রচণ্ড রেগে যান। হ্যাঁ, দুর্বাসা অভিশাপ দেন যে যার কথা ভেবে শকুন্তলা তাকে অবহেলা করছে, সেই মানুষটি শকুন্তলাকে পুরোপুরি ভুলে যাবে। হ্যাঁ, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অবশ্য সখীদের অনেক অনুনয় বিনয়ের পর ঋষি দুর্বাসা কিছুটা শান্ত হন। তিনি একটা উপায় তো বাতলে দেন। ঠিক, তিনি বলেন যে যদি শকুন্তলা কোনো স্মারক বা চিহ্ন দেখাতে পারে তবেই এই অভিশাপ কেটে যাবে। সখীরা আবার এই অভিশাপের কথা শকুন্তলাকে না জানানোর সিদ্ধান্ত নেয়, যাতে সে অকারণে দুশ্চিন্তা না করে। তারা হয়তো ভাবে রাজার দেওয়া আংটি তো শকুন্তলার কাছে আছেই, তাই চিন্তার কোনো কারণ নেই। একদম। আচ্ছা, দাঁড়ান, একটু থামাই আপনাকে। এখানে বিষয়টা কিন্তু সত্যিই খুব রহস্যময় মনে হচ্ছে। একটু ভেবে দেখলে কি মনে হয় না যে কেউ শুধু একটু আনমনা হয়ে ভালোবাসার মানুষের কথা ভাবছিল, আর তার জন্য তাকে এত বড় একটা অভিশাপ দেওয়া হলো? আপনার পয়েন্টটা বুঝতে পারছি। মানে একটা সাধারণ মানবিক ভুলের জন্য এত বড় শাস্তি, এটা কি একটু অবিচার হয়ে গেল না? খুব যৌক্তিক একটা প্রশ্ন করেছেন। যদি আমরা একে একটা বৃহত্তর সাহিত্যিক এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবেই বুঝতে পারব যে কালিদাস কেন এই অভিশাপের বিষয়টা মূল মহাভারতের গল্পের উপর যোগ করেছিলেন। আচ্ছা, তার মানে মূল গল্পে অভিশাপ ছিল না? না, মহাভারতে কিন্তু দুষ্মন্ত স্বেচ্ছায় এবং সজ্ঞানী শকুন্তলাকে ভুলে যাবার ভান করেছিল, কারণ সে লোকলজ্জা এবং সমাজের ভয় পাচ্ছিল। ওহ, আচ্ছা। কিন্তু কালিদাস একজন অত্যন্ত রোম্যান্টিক এবং আদর্শ রাজাকে তুলে ধরতে চেয়েছেন। তিনি দুষ্মন্তের চরিত্রটিকে এই অভিশাপের মাধ্যমে নিষ্কলুষ বা নিখুঁত রেখেছেন। এই অভিশাপটি মূলত নিয়তি এবং মানুষের ত্রুটির বা হিউম্যান ফ্রেইলটির প্রতীক। দারুণ একটা ব্যাপার তো। তপবনের এই শান্ত পরিবেশ থেকে যখন শকুন্তলা রাজপ্রাসাদের কঠিন বাস্তবতার দিকে পা বাড়াচ্ছেন, তখন এই আংটি বা স্মারকটি স্মৃতি এবং প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে। এটা নিয়তির একটা খেলা, যা প্রমাণ করে যে জাগতিক জীবনে কেবল নিখাত প্রেম যথেষ্ট নয়। কখনো কখনো বস্তুতান্ত্রিক প্রমাণেরও প্রয়োজন হয়। একদম। কালিদাস মূলত রাজার দিক থেকে দোষ সরিয়ে পুরো বিষয়টা নিয়তির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। চমৎকার একটা পয়েন্ট। তার মানে অভিশাপটা আসলে একটা মেকানিজম বা কৌশল হিসেবে কাজ করেছে। এরপর তো মহর্ষি কণ্ব যখন শকুন্তলার গর্ভাবস্থার কথা জানতে পারেন, তিনি এই গান্ধর্ব বিয়ে মেনে নেন। হ্যাঁ, আর তাকে রাজার কাছে পাঠানোর ব্যবস্থাও করেন। ঠিক। আর শকুন্তলার বিদায় দৃশ্যটি সত্যি খুব হৃদয় বিদারক। আশ্রমের গাছপালা, হরিণ শাবক সবাই যেন শকুন্তলার বিদায়ে কাঁদছে। এই পবিত্র এবং আবেগঘন তপবন ছেড়ে শকুন্তলা রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। আর এখানেই তো আসল মোড়টা ঘোরে। হ্যাঁ, আর এখানেই আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, মানে নাটকের একেবারে মূল ফোকাসে প্রবেশ করছি। তপবনের সেই নিষ্পাপ জগৎ থেকে
রাজপ্রাসাদের কঠোর দুনিয়ায় এই যে উত্তরণ, ঠিক বলেছেন। এটাই হলো এই নাটকের চূড়ান্ত ক্লাইম্যাক্স এবং সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অংশ। গর্ভবতী শকুন্তলা হস্তিনাপুরের রাজপ্রাসাদে এসে পৌঁছান অত্যন্ত আশা নিয়ে। কিন্তু ওই যে অভিশাপ, হ্যাঁ, দুর্বাসার অভিশাপের প্রভাবে রাজা দুষ্মন্ত তাকে সম্পূর্ণ ভুলে গেছেন। যখন শকুন্তলার রাজসভায় দাঁড়িয়ে তার স্ত্রী হিসেবে নিজের অধিকার দাবি করেন, রাজা তা সরাসরি অস্বীকার করেন। মানে তপবনের সেই নিষ্পাপ ও শর্তহীন ভালোবাসার জায়গা থেকে রাজপ্রাসাদের এই কঠোর আইন নির্ভর এবং প্রমাণভিত্তিক দুনিয়ায় শকুন্তলার এই পতন কতটা মর্মান্তিক সেটা ভাবলেই গা শিউরে ওঠে। খুব কষ্টকর একটা মুহূর্ত। শকুন্তলা যখন মরিয়া হয়ে প্রমাণ হিসেবে সেই আংটিটি দেখাতে যায়, তখন সে আবিষ্কার করে যে যাত্রাপথে শচীতীর্থে স্নান করার সময় আংটিটি আঙুল থেকে খুলে নদীতে পড়ে গেছে। তার কাছে নিজের দাবির সপক্ষে কোনো প্রমাণই নেই। রাজা তখন তাকে তীব্র অপমান করেন। দুজনের মধ্যে প্রবল বাদানুবাদ হয়। যে প্রকৃতি শকুন্তলাকে এতকাল আগলে রেখেছিল, সেই প্রকৃতির কোল থেকে আসা একটা মেয়ে সমাজের কঠিন নিয়মের কাছে একেবারে অসহায় হয়ে পড়ে। এটা কিন্তু একটা গভীর সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রশ্নের জন্ম দেয়। এখানে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের চরম দুর্বলতা, রাষ্ট্রধর্ম এবং ন্যায়ের এক অদ্ভুত সংকট তৈরি হয়েছে। রাজপ্রাসাদের এই জগৎটা তো তপবনের মতো সরল নয়। একদমই না। তপবনে আবেগ এবং মুখের কথার একটা দাম ছিল। কিন্তু রাজসভায় আবেগ বা ভেতরের সত্যের কোনো মূল্য নেই যদি না তার কোনো শক্ত বাহ্যিক প্রমাণ থাকে। দুষ্মন্ত এখানে ইচ্ছা করে শকুন্তলাকে ঠকাচ্ছেন না। তিনি তার রাজকীয় ধর্ম বা রাষ্ট্রের কর্তব্যের প্রতি দায়বদ্ধ। মানে একজন রাজাকে চলতে হয় প্রমাণের ভিত্তিতে। ঠিক, তিনি এমন একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারেন না যাকে তিনি চিনতেই পারছেন না এবং যার কাছে কোনো প্রমাণ নেই, কারণ সেটা তার নৈতিকতা এবং রাজধর্মের পরিপন্থী হবে। কালিদাস চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন কিভাবে সত্য এবং ন্যায়ের দ্বন্দ্ব তৈরি হয় যখন স্মৃতি প্রতারণা করে। আর সমাজ কেবল কাগজের বা বস্তুর প্রমাণের ওপর নির্ভর করে। কিন্তু এই বিষয়টা কি আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে খুবই অবিচার মনে হয় না? মানে একজন গর্ভবতী নারী যার কোনো দোষ নেই, তাকে শুধু একটা আংটি হারিয়ে যাওয়ার কারণে সমাজ থেকে ছুঁড়ে ফেলা হলো। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাবলে সত্যিই অবিচার মনে হয়। শকুন্তলার সেই মুহূর্তের অপমান আর একাকিত্বের কথা ভাবলে রীতিমতো কষ্ট হয়। শেষ পর্যন্ত চরম অপমানিত শকুন্তলাকে একজন স্বর্গের অপ্সরী, মানে তার মা মেনকার সাথে যুক্ত কোনো দৈব শক্তি সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই উদ্ধার হওয়াটাও খুব প্রতীকী। সমাজ যখন তাকে গ্রহণ করল না, তখন প্রকৃতি বা মহাজাগতিক শক্তি তাকে আবার আশ্রয় দিল। এই দৃশ্যটা রাজার মনেও কিন্তু একটা অদ্ভুত অস্থিরতা তৈরি করে। মানে রাজা তো কিছু মনে করতে পারছেন না। হ্যাঁ, সে কিছুই মনে করতে পারে না, কিন্তু তার অবচেতন মন তাকে বলে যে সে খুব বড় একটা ভুল করেছে। তার ভেতরে একটা গভীর শূন্যতা কাজ করতে থাকে। আর গল্পের ঠিক এই জায়গাটাতেই আসে সবচেয়ে অভাবনীয় মোড়। শুরু হয় অনুশোচনা এবং মহাজাগতিক মিলনের পালা। একজন সাধারণ জেলে একটা বিশাল মাছ ধরে, আর সেই মাছের পেট কাটতেই বেরিয়ে আসে রাজার সেই হারিয়ে যাওয়া আংটি। হ্যাঁ, আর জেলেকে তো চোর সন্দেহে ধরে আনা হয় রাজার সামনে। ঠিক, আর আংটিটা দেখা মাত্রই জাদুর মতো রাজার সব স্মৃতি ফিরে আসে। এই আংটি ফিরে পাওয়ার মুহূর্তটি নাটকের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বাঁক। অভিশাপের প্রভাব পুরোপুরি কেটে যায়। দুষ্মন্ত তার শকুন্তলার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, তার দেয়া প্রতিটি প্রতিশ্রুতি মনে করতে পারেন এবং তীব্র অনুশোচনায় ভেঙে পড়েন। অনুশোচনাটা তো ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, এই অনুশোচনা এতটাই গভীর যে তিনি খাওয়া দাওয়া, রাজকার্য সব ছেড়ে দেন। আর ঠিক এই সময়ে একটা নির্দিষ্ট খবর রাজাকে আরও বেশি কষ্ট দেয়। একজন নিঃসন্তান বণিকের মৃত্যুর খবর। এই খবরটা রাজাকে মনে করিয়ে দেয় যে তার নিজেরও তো কোনো উত্তরাধিকারী নেই। আর ঠিক এই সময়ই ঘটে এক স্বর্গীয় হস্তক্ষেপ। রাজা যখন নিজের ভুলের ভারে নিউব্জ, তখন ইন্দ্রের সারথি মাতলি রাজাকে দেবতাদের সাহায্যে দানবদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। রাজা যুদ্ধে যান, দানবদের পরাজিত করেন এবং ফেরার পথে হেমকূট পর্বতে মারিচ মুনির আশ্রমে থামেন। সেখানে তিনি একটি ছোট ছেলেকে দেখতে পান যে নির্ভয়ে একটা সিংহ শাবকের সাথে খেলছে আর তার দাঁত গুনছে। কি অদ্ভুত সুন্দর একটা দৃশ্য, তাই না? রাজা তখন জানতে পারেন ছেলেটির নাম ভরত, সে পুরু বংশের এবং তার মায়ের নাম শকুন্তলা। এই দৃশ্যটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ছেলেটি যে কিনা ভবিষ্যতের ভরত এবং যার নামানুসারে এই দেশের নাম ভারতবর্ষ হবে বলে মনে করা হয়, সে হল বংশের ধারাবাহিকতা এবং আশার প্রতীক। রাজার মধ্যে পিতৃত্বের এক অদ্ভুত সহজাত টান তৈরি হয়। আর তারপরই তো শকুন্তলার সাথে তার পুনর্মিলন ঘটে। হ্যাঁ, মহর্ষি কশ্যপ বা মারিচ মুনি তখন রাজাকে অভিশাপের বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে বলেন। তিনি বলেন যে রাজার নির্দোষ এবং শকুন্তলারও কোনো অপরাধ ছিল না, সবই ছিল ঋষির অভিশাপের ফল। এর ফলে দুষ্যন্ত তার অনুশোচনা এবং দায়বোধ থেকে সম্পূর্ণ মুক্তি পান। তাহলে এই পুরো যাত্রাটার আসল মানে কি দাঁড়াচ্ছে? নাটকটি তো কেবল নায়ক নায়িকার সাধারণ পুনর্মিলন নয়, এটা একটা বিশাল বর্ণনামূলক রূপরেখা বা ন্যারেটিভ আর্ক সম্পন্ন করেছে। একদম। প্রথমে পার্থিব তপবন, যেখানে প্রেম শুরু হয়েছিল খুব সহজ, স্বাভাবিক এবং প্রাকৃতিক উপায়ে, শারীরিক আকর্ষণ এবং আবেগের উপর ভিত্তি করে। তারপর সেই প্রেম পৌঁছালো হস্তিনাপুরের রাজপ্রাসাদে, যেখানে তার সামাজিক নিয়ম, আইন এবং স্মৃতির কাছে হোঁচট খেল। আর সবশেষে এই প্রেম এক মহাজাগতিক আশ্রমে, মানে হেমকূট পর্বতে গিয়ে উপস্থিত হল, যেখানে প্রেম তার শুদ্ধতম রূপে সমস্ত ভুল বোধাবুধি পার হয়ে দায়িত্ববোধ এবং মহাজাগতিক আশীর্বাদ নিয়ে পূর্ণতা পেল। খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন আপনি। আংটি ফিরে পাওয়ার মাধ্যমে অভিশাপের প্রভাব কেটে যাওয়া আসলে সত্যের জয় এবং ধর্মের পুনর্গঠনের প্রতীক। এই নাটকটি আমাদের দেখায় যে নিয়তি এবং মানুষের ভুলের মাঝেও শেষ পর্যন্ত বৃহত্তর সত্যেরই জয় হয়। ঠিক। তপোবন এবং রাজপ্রাসাদের যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, মহাজাগতিক আশ্রমে এসে তা মিলেমিশে একাকার হয়ে যায়। মানবাবেগ এবং সামাজিক কর্তব্যের মধ্যে একটা নিখুঁত ভারসাম্য তৈরি হয়। আর মহর্ষি কশ্যপের ব্যাখ্যা তো তারই প্রমাণ। হ্যাঁ, যা রাজাকে কেবল মানসিকভাবেই শান্তি দেয় না, বরং সামাজিকভাবেও তার শকুন্তলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করাকে বৈধতা দেয়। এ তো কয়েক হাজার বছর আগের কথা, কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় কেন এই প্রাচীন নাটকটি আজও আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। আজকের দিনেও আমাদের সম্পর্কগুলোর ভিত্তি অনেক সময় বাহ্যিক প্রমাণের উপর নির্ভরশীল। এটা কিন্তু খুব সত্যি কথা। আমরা যে তথ্য এবং প্রমাণের যুগে বাস করছি, সেখানে শকুন্তলার এই গল্প মনে করিয়ে দেয় যে কিভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি বা প্রমাণ নির্ভরশীল সমাজ মানুষের গভীরতম আবেগগুলোকে সম্পূর্ণ অস্বীকার করতে পারে। একদম ঠিক। কালিদাসের এই নাটকটি ২৫০০ বছর আগের হলেও এর মনস্তাত্ত্বিক দিকগুলো একেবারে চিরন্তন। মানুষ আজও ভুল করে, স্মৃতি আজও প্রতারণা করে এবং সমাজ আজও প্রমাণের পেছনে ছোটে। ঠিক বলেছেন। শকুন্তলার বেদনা শুধু একজন প্রত্যাখ্যাত স্ত্রীর বেদনা নয়, এটা সেই প্রত্যেকটি মানুষের বেদনা, সমাজ যার ভেতরের সত্যকে বাহ্যিক প্রমাণ ছাড়া বিশ্বাস করতে রাজি নয়। ভাবা যাক, একটা ব্যাপার জানি আমরা সরাসরি কথা বলিনি, কিন্তু আজকের এই আলোচনার পর যা এড়িয়ে যাওয়া অসম্ভব। আচ্ছা, বলুন তো। এই নাটকে আংটিটি হল ভেতরের সত্য প্রমাণের একটি বাহ্যিক বস্তু, তাই না? আধুনিক বিশ্বে পরিচয়, স্মৃতি, সম্পর্কের প্রমাণ সবকিছুই কিন্তু ডিজিটাল ডেটা, ছবি, ক্লাউড স্টোরেজ বা মেসেজ হিস্ট্রি নামক বাহ্যিক টোকেনের উপর নির্ভরশীল। আপনি একটা খুব গভীর আর কিছুটা ভয়ের চিন্তার দিকে যাচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, ভাবুন তো, যদি হঠাৎ কোনো এক অভাবনীয় সাইবার বিপর্যয়ে সমস্ত ডিজিটাল স্মারক বা প্রমাণগুলো হারিয়ে যায়, সমস্ত সার্ভার ক্র্যাশ করে, ক্লাউড থেকে সব ডেটা চিরতরে মুছে যায়, তবে কি মানুষের নিজস্ব সত্যের অস্তিত্ব আদৌ টিকে থাকবে? খুব ভয়ঙ্কর একটা চিন্তা। সমাজ কি তখন আমাদের ভেতরের সত্যকে মেনে নেবে, নাকি সবাই শকুন্তলার মতো হঠাৎ করে একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা হয়ে যাবে? সেই প্রথম কথাটার মতো চারপাশের মানুষজন কি হঠাৎ একে অপরের দিকে তাকিয়ে বলবে, কে এই মানুষটি? এর তো কোনো প্রমাণ পৃথিবীতে নেই। এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটাই আজকের গভীর আলোচনার শেষে সবার ভাবনার খোরাক হিসেবে রেখে দেওয়া হলো। এতক্ষণ এই যাত্রায় যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।